অরিন্দমের ভিজে শার্ট আমার বুকে লেগে আছে, বৃষ্টিতে ভিজে দুজনে এই জীর্ণ কুটিরে আশ্রয় নিয়েছি। আমি আমার দেওরের এত কাছে কখনো আসিনি গো। সিকিমের উচ্চ পাহাড়ে সবুজ চা বাগানের মাঝে একটি ছোট্ট কুটিরে আমরা আটকে পড়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঝরনাগুলো উত্তাল হয়ে উঠেছে। এই প্রাকৃতিক বিপর্যয় না আমার ভেতরের ঝড়, কোনটা বেশি ভয়ঙ্কর বুঝতে পারছি না। স্বামী অভিজিতের সাথে আমার বিয়ে হয়েছে ৮ বছর আগে। আমাদের মেয়ে রিয়া এখন ৭ বছরের। আমরা থাকি কলকাতায়, যেখানে অভিজিত একটি নামকরা হাসপাতালে ডাক্তার। পেশা হিসেবে ডাক্তারি দারুণ, কিন্তু এর মূল্য হল অভিজিত বাড়িতে খুব কমই থাকে। আমি প্রায় একা থাকি রিয়াকে নিয়ে। অভিজিতের ছোট ভাই অরিন্দম বিদেশে থাকে, লন্ডনে একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করে। সে বছরে একবার ছুটিতে ভারতে আসে কয়েক সপ্তাহের জন্য। এবারও সে এসেছে। কিন্তু অভিজিত এত ব্যস্ত যে তার সাথে সময় কাটাতে পারে না। তাই অরিন্দম প্রস্তাব দিল, আমরা ৩ জন, সে, আমি আর রিয়া, সিকিম বেড়াতে যাব। আমরা গাঙ্গটকে একটি রিসর্টে উঠেছিলাম। দিনের বেলা আমরা ঘুরে বেড়াতাম, পাহাড় দেখতাম, বৌদ্ধ মন্দির দেখতাম। রিয়া খুব আনন্দে ছিল তার লন্ডনের কাকুর সাথে। অরিন্দম তাকে নানারকম উপহার দিত, তার সাথে খেলা করত। সেদিন সকালে আমরা একটি চা বাগান দেখতে গিয়েছিলাম। রিয়া রিসর্টে বিশ্রাম নিচ্ছিল বাচ্চাদের ক্লাবে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে এল। আমরা দ্রুত ফিরতে চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগল। আমরা দেখলাম একটি ছোট্ট কুটির চা বাগানের মাঝে। সেখানে আশ্রয় নিলাম। এটি ছিল একটি জীর্ণ কুটির, যেখানে চা বাগানের শ্রমিকরা বিশ্রাম নেয়। কিন্তু এখন সেখানে কেউ ছিল না। আমরা দুজন ভিজে সপস্পে কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলাম। অরিন্দম বলল, বুদি, তোমার শাড়ি ভিজে গেছে। এখানে ঠান্ডা লাগতে পারে। আমার ব্যাগে একটা অতিরিক্ত টি-শার্ট আছে, পরে নাও। আমার শাড়ি সত্যিই পুরোপুরি ভিজে গেছিল। আমি ঘরের এক কোণে গিয়ে নিজের শাড়ি বদলে অরিন্দমের টি-শার্ট পরলাম। গায়ে বর হলেও শুকনো জামা পরে সেই মুহূর্তে যে আরাম পেলাম সেটা বলার নয়। কিন্তু অরিন্দমের দিকে তাকিয়ে দেখি সেও পুরো ভিজে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার তো কাপড় বদলাবার কিছু নেই, তাই না? অরিন্দম হাসল, আমার একটাই অতিরিক্ত শার্ট ছিল, সেটা তোমাকে দিয়ে দিয়েছি। চিন্তা নেই, আমি ঠিক আছি। কিন্তু তার কাঁপুনি দেখে বোঝা যাচ্ছিল যে সে ঠিক নেই। আমি অস্বস্তি নিয়ে বললাম, তোমার শার্ট খুলে রেখে দাও। শুকিয়ে নাও। এখানে তো কেউ নেই গি। অরিন্দম অল্প ইতস্তত করে তার ভিজে শার্ট খুলে ফেলল। সে এদিক ওদিক দেখে কোথাও শার্ট শুকানোর জায়গা খুঁজছিল। কুটিরের ভিতরে একটা রশি টাঙানো ছিল, সম্ভবত শ্রমিকরা তাদের কাপড় শুকাত এখানে। অরিন্দম তার শার্ট সেখানে টাঙিয়ে দিল। আমি চারপাশে তাকালাম। কুটিরটি ছোট হলেও বেশ পরিষ্কার ছিল। একটা টেবিল, দুটো চেয়ার এবং একপাশে একটা পুরানো খাট। টেবিলের উপর কিছু বই এবং একটা পুরানো কেরোসিন ল্যাম্প রাখা ছিল। দেখো, এখানে বেশ কিছু বই আছে, আমি বললাম অরিন্দমকে। এগুলো কিসের বই? অরিন্দম টেবিলের কাছে এসে বইগুলো দেখল। বেশিরভাগই বাগান সম্পর্কিত বই। কিন্তু এটা দেখো, সে একটা জার্নাল তুলে নিল, এটা মনে হয় কারো ব্যক্তিগত ডায়েরি। আমরা দুজনে একসাথে সেই ডায়েরিটা দেখতে শুরু করলাম। লেখা ছিল দার্জিলিং হিন্দিতে, যা আমরা দুজনেই কোনো রকমে বুঝতে পারছিলাম। এটি ছিল একজন চা বাগান শ্রমিকের ডায়েরি, নাম রতন। রতন লিখেছিল কিভাবে গত কয়েক মাস ধরে চা বাগানে অদ্ভুত ঘটনা ঘটছে, রাতে অদ্ভুত আলোর ঝিলিক, কোথা থেকে আসা অজানা শব্দ, আর মাঝে মাঝে কেউ যেন তাকে ডাকে। এটা তো বেশ মজার, অরিন্দম উৎসাহিত হয়ে বলল। আমি এতটা উৎসাহিত বোধ করছিলাম না। কি জানি, হয়তো কোনো গল্প লিখছিল গো। অরিন্দম ডায়েরির পাতা উল্টাতে লাগল। শেষের দিকের একটা পাতায় এসে সে থমকে গেল। এখানে দেখো, সে আমাকে ডেকে বলল, এই পাতাটা গু। আমি দেখলাম রতন লিখেছে, আজ রাতে আমি সেটা দেখলাম। চা বাগানের পিছনে পাহাড়ের গায়ে সেই গুহা। গুহার ভিতর থেকে আসছে সবুজ আলো। আমি কাছে গিয়ে দেখলাম গুহার ভেতরে কারা যেন কথা বলছে, কিন্তু সেটা কোনো মানুষের ভাষা নয় গি। এরপর আর কোনো লেখা ছিল না। এটাই ছিল শেষ এন্ট্রি, তারিখ দেওয়া ছিল ঠিক 1 বছর আগের। একটা অসমাপ্ত ডায়েরি। অরিন্দম বলল, কাহিনীটাও অসমাপ্ত থেকে গেল গু। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি এখনো পড়ছে, তবে আগের মতো মুষলধারে নয়। তুমি কি সত্যিই বিশ্বাস করো এই ডায়েরিতে যা লেখা আছে? আমি অরিন্দমকে জিজ্ঞেস করলাম। আমি জানি না, সে বলল, কিন্তু মনে হয় না এত বিস্তারিতভাবে কেউ গল্প লিখবে একটা ডায়েরিতে গু।
আমি দেখলাম অরিন্দমের চোখে সেই ছেলেমানুষি কৌতূহল যা আমি প্রথম দিন দেখেছিলাম যখন সে কলকাতায় এসেছিল এবার। কলেজের সময় থেকেই অরিন্দম ছিল অ্যাডভেঞ্চারাস টাইপের। সবসময় কোনো না কোনো অভিযানে যেতে চাইত। আর তাই নিয়ে অভিজিৎ তাকে নিয়ে হাসাহাসি করত। আমরা কি গুহাটা খুঁজে দেখতে পারি? অরিন্দম প্রস্তাব দিল। ডায়েরিতে লেখা আছে চা বাগানের পিছনে পাহাড়ের গায়ে গিয়ে। আমার মনে একটু ভয় ঢুকল। কিন্তু আমরা জানি না কোথায় সেটা। আর এখন বৃষ্টি পড়ছে গু। বৃষ্টি প্রায় থেমে এসেছে, অরিন্দম বলল, আর আমরা বাগানের মাঝেই আছি, তাই না? আমরা একটু খুঁজে দেখতে পারি। আমি দ্বিধায় পড়লাম। একদিকে এটা একটা বোকামি মনে হচ্ছিল, একটা পুরানো ডায়েরির পিছনে ছুটে যাওয়া, যেটা হয়তো কোনো গল্প মাত্র। অন্যদিকে রিয়া রিসর্টে নিরাপদেই আছে বাচ্চাদের ক্লাবে, আর আমাদের ফিরতে এখনও সময় আছে। আর সত্যি বলতে আমারও একটু কৌতূহল জেগেছিল। ঠিক আছে, আমি রাজি হলাম, কিন্তু বেশিক্ষণ নয়। আমাদের ফিরতে হবে রিয়ার কাছে গিয়ে। অরিন্দম উজ্জ্বল হয়ে উঠল। তাহলে চলো বেরিয়ে পড়ি। ও সে রশি থেকে তার শার্ট নামাল, কিন্তু সেটা এখনও ভিজে ছিল। এটা এখনও ভেজা, সে বলল, কিন্তু চলবে গি। আমি দেখলাম আমার শাড়িও এখনও ভেজা। অরিন্দমের টি শার্ট আমার গায়ে ছিল। শোনো, আমি বললাম, তুমি তোমার শার্ট পরে নাও। আমি আবার আমার শাড়ি পরে নিচ্ছি গু। কিন্তু তোমার শাড়ি এখনও ভেজা। অরিন্দম আপত্তি করল। কিছু হবে না, আমি বললাম, আমি ঠিক আছি ইউ। কিন্তু সে রাজি হল না। তুমি আমার টি শার্ট পরেই থাকো। আমি ঠিক আছি। চলো যাই উ। এভাবেই আমরা বেরিয়ে পড়লাম, আমি অরিন্দমের টি শার্ট পরে, আর অরিন্দম ভেজা শার্ট গায়ে দিয়ে। বাইরে বৃষ্টি প্রায় থেমে গেছিল, শুধু হালকা ফোঁটা ফোঁটা পড়ছিল। চা বাগানের মাঝে দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম পাহাড়ের দিকে। চা গাছের সারি পার হতে হতে আমরা পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। সেখানে রকম সব ঝোপঝাড় এবং গাছপালা ছিল। আমরা এদিক ওদিক দেখতে লাগলাম কোনো গুহার সন্ধানে। ওখানে কি কিছু আছে? অরিন্দম বলল, একটা ঘন ঝোপের দিকে ইশারা করে। সে এগিয়ে গেল সেদিকে, আমি তার পিছে পিছে গেলাম। ঝোপ সরিয়ে আমরা দেখলাম একটা ছোট্ট পথ, যা পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠে গেছে। এটাই হতে পারে, অরিন্দম উত্তেজিত হয়ে বলল। আমরা সেই পথ ধরে উঠতে শুরু করলাম। পথটা পিছলা ছিল বৃষ্টির জন্য, তাই খুব সাবধানে হাঁটছিলাম। কিছু দূর যাবার পর আমরা দেখলাম পাহাড়ের গায়ে একটা ফাটল, যা একটা ছোট গুহার মতো দেখাচ্ছিল। এটাই সেই গুহা, অরিন্দম বলল। আমরা গুহার মুখে দাঁড়ালাম। ভেতরটা অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমার কাছে টর্চ নেই, অরিন্দম বলল, কিন্তু আমার ফোন আছে। কি? সে তার ফোনের ফ্ল্যাশলাইট অন করল এবং গুহার ভেতরে উকি দিল। কিছু দেখতে পাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল, ভেতরে একটা পথ আছে যা আরও গভীরে যাচ্ছে। আর দেখো মাটিতে কি আছে গিউ। আমি দেখলাম গুহার মেঝেতে অনেক পদচিহ্ন। কেউ না কেউ এখানে আসে। অথবা অনেকেই আসে। চলো ভেতরে যাই, অরিন্দম বলল। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। তুমি কি পাগল হয়ে গেছ? আমরা কে আছে জানি না ওখানে। ডায়েরিতে লেখা ছিল গুহার ভেতর থেকে আসছিল অদ্ভুত শব্দ। ঠিক আছে, অরিন্দম বলল, আমরা শুধু একটু ভেতরে যাব, বেশি দূর নয়। যদি কিছু মনে হয় আমরা ফিরে আসব গু। আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। আমরা গুহার ভেতরে ঢুকলাম, অরিন্দমের ফোনের আলোতে পথ দেখে। গুহার পথটা সরু ছিল, কিন্তু হাঁটার মতো। কিছু দূর যাবার পর গুহাটা একটু চওড়া হয়ে গেল, একটা ছোট্ট কক্ষের মতো। সেখানে আমরা দেখলাম মাটিতে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে, ক্যাম্পিং গিয়ার, কিছু ধাতব যন্ত্রপাতি, আর কিছু ইলেকট্রনিক ডিভাইস, যেগুলো আমরা চিনতে পারলাম না। এগুলো কিসের? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম একটা ডিভাইস তুলে নিল। এটা মনে হচ্ছে কোনো ধরনের সিগন্যাল ডিটেক্টর, সে বলল, যেমনটা স্যাটেলাইট সিগন্যাল ধরার জন্য ব্যবহার করা হয় গে। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। কে এগুলো এখানে নিয়ে এসেছে? এবং কেন? অরিন্দম আরও কিছু জিনিস দেখছিল। এখানে একটা নোটবুক আছে, সে বলল, একটা পকেট নোটবুক তুলে নিয়ে। সে সেটা খুলে দেখতে শুরু করল। নোটবুকে ইংরেজিতে লেখা ছিল, তাই আমরা বুঝতে পারছিলাম। এটি ছিল একদল গবেষকের নোট, যারা এই অঞ্চলে একটি প্রাকৃতিক ঘটনা নিয়ে গবেষণা করছিল, একটি দুর্লভ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যা এই পাহাড়ে আবিষ্কার করা হয়েছিল। এটা কি বলে? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম নোটগুলো পড়ছিল। এরা ভূতাত্ত্বিক বিজ্ঞানী।
এদের দল এই অঞ্চলে একটি অদ্ভুত প্রাকৃতিক ঘটনা আবিষ্কার করেছিল, একটি ইলেকট্রোম্যাগনেটিক অ্যানমালি যা মাঝে মাঝে সক্রিয় হয়। এটা কোনো সাধারণ ঘটনা নয় এবং এরা এটা নিয়ে গবেষণা করছিল। কিন্তু গবেষণাটা ছিল গোপন, তাই এরা এই গুহায় লুকিয়ে কাজ করত। আমি বললাম, কিন্তু ডায়েরিতে রতন লিখেছিল সে অদ্ভুত আলো এবং শব্দ শুনেছিল। কোনো বিজ্ঞানীদের কথা বলেনি গি। হয়তো সে দেখেছিল এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব। অরিন্দম বলল, যখন এটা সক্রিয় হয়, এটা আলো এবং শব্দ তৈরি করতে পারে। নোটে লেখা আছে যে এই ফিল্ড কখনো কখনো অদ্ভুত আলো তৈরি করে এবং রেডিও তরঙ্গের সাথে হস্তক্ষেপ করে, যা অদ্ভুত শব্দ তৈরি করতে পারে কি। কিন্তু রতন সবশেষ যে অ্যান্ট্রিটা লিখেছে সেখানে সে বলেছে যে সে কাউকে শুনেছিল, কারা যেন কথা বলছিল, কিন্তু সেটা কোনো মানুষের ভাষা নয় গে। অরিন্দম নোটবুকের পাতা উল্টাতে লাগল। এখানে আছে, সে বলল, এই ফিল্ডটি মাঝে মাঝে রেডিও সিগন্যালের সাথে হস্তক্ষেপ করে, যা এমন শব্দ তৈরি করতে পারে যা মানব কণ্ঠের মতো শোনায়, কিন্তু বোঝা যায় না। ভাষাবিজ্ঞানীরা এই শব্দগুলো নিয়ে গবেষণা করছিলেন, কারণ এগুলো বেশ জটিল প্যাটার্ন অনুসরণ করে, প্রায় কোনো ভাষার মতো। ওহ, আমি অবাক হয়ে বললাম, তাহলে এটা কোনো ভূত বা এলিয়েন নয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা গু। হ্যাঁ, অরিন্দম হাসল, বিজ্ঞানকে মাঝে মাঝে ভূতের গল্প বলে ভুল বোঝা হয় গে। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, কেন তারা এখন নেই? এবং রতন কোথায়? তার ডায়েরি শেষ হয়ে গেছে 1 বছর আগে গিয়ে। অরিন্দম নোটবুকের শেষের দিকে যাচ্ছিল। এখানে আছে, সে বলল, গবেষণা দলটি আবিষ্কার করেছিল যে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটি ক্রমশ দুর্বল হয়ে আসছিল। একটা সময়ের পর এটা আর সক্রিয় হবে না। তারা গবেষণা শেষ করে চলে গেছে গি। আমি আরও চারিদিকে তাকালাম। কিন্তু তারা তাদের জিনিসপত্র ফেলে গেছে কেন? এবং রতন কোথায়? অরিন্দম নোটবুকের শেষ পাতাটা দেখছিল। এখানে শেষ এন্ট্রিতে লেখা আছে, অ্যানমালি অপ্রত্যাশিতভাবে আবার সক্রিয় হয়েছে। তীব্রতা আগের চেয়ে অনেক বেশি। আমরা জরুরি সরে যাচ্ছি। পরবর্তী টিমকে সতর্ক করতে হবে। এরপরে আর কিছু লেখা নেই গু। আমি ভ্রু কুঁচকে তাকালাম অরিন্দমের দিকে। এর মানে কি? হঠাৎ গুহার ভেতরে একটা হালকা সবুজ আলো ঝিলিক দিয়ে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। ওটা কি ছিল? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। মনে হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আবার সক্রিয় হচ্ছে, অরিন্দম বলল, কিন্তু তার গলাতেও ভয়ের আভাস। আবার সেই সবুজ আলো ঝিলিক দিল, এবার আগের চেয়ে তীব্র। সাথে সাথে একটা অদ্ভুত, কম্পিত শব্দ শোনা গেল, যেন কেউ কথা বলছে, কিন্তু কোনো ভাষায় নয় যা আমরা বুঝতে পারি। আমরা এখান থেকে বেরিয়ে যাই, আমি অরিন্দমের হাত ধরে টানলাম। আমরা দ্রুত গুহা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সবুজ আলো ক্রমশ তীব্র হতে লাগল, গুহার সমস্ত অংশ জুড়ে ছড়িয়ে পড়তে লাগল। সাথে সাথে সেই অদ্ভুত শব্দ বাড়তে লাগল। আমরা দৌড়ে গুহার মুখের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমরা থমকে দাঁড়ালাম। গুহার মুখে একটা অদ্ভুত আবর্তন দেখা গেল, যেন বাতাস ঘুরপাক খাচ্ছে, সবুজ আলো মিশে। ওটা কি? আমি চিৎকার করে উঠলাম। অরিন্দম আমাকে নিজের পিছনে টেনে নিল। এটা অদ্ভুত। গবেষকদের নোটে এমন কিছু লেখা ছিল না গি। সেই মুহূর্তে আবর্তনটা আরও তীব্র হল এবং তার ভেতর থেকে একটা অস্পষ্ট আকৃতি দেখা গেল। একটা মানব আকৃতি, কিন্তু অস্পষ্ট, যেন কুয়াশার মধ্যে। ওটা কেউ আছে, অরিন্দম অস্পষ্ট স্বরে বলল। আকৃতিটা আরও স্পষ্ট হতে লাগল। এবার আমরা দেখতে পেলাম একজন লোক, পরনে সাধারণ পোশাক, বয়স 40-এর কাছাকাছি। রতন, আমি অনুমান করে বললাম। লোকটা আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে যেন ভয় মিশ্রিত বিস্ময়। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু আমরা কিছু শুনতে পেলাম না। তারপর হঠাৎ করে সেই আবর্তন এবং আলো আরও তীব্র হয়ে উঠল এবং আমাদের চোখ ধাঁধিয়ে গেল। আমরা চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর, যখন আবার চোখ খুললাম, সব কিছু শান্ত হয়ে গেছে। না কোনো আলো, না কোনো আবর্তন, না কোনো মানুষ। শুধু গুহার অন্ধকার। কি হলো এটা? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। অরিন্দম আমাকে জড়িয়ে ধরল। আমি জানি না। চলো এখান থেকে বেরিয়ে যাই। আমরা দ্রুত গুহা থেকে বেরিয়ে এসে পাহাড় বেয়ে নেমে এলাম চা বাগানে। আমাদের হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে কথা বলার শক্তিও ছিল না। আমরা শুধু দ্রুত হাঁটছিলাম রিসর্টের দিকে। হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমরা কোথায় যাচ্ছি? অরিন্দম আমার দিকে তাকালো, বিস্মিত। কি মানে?
রিসর্টে ফিরছি, তাই না? না, আমি বললাম, আমরা যে কুটিরে আশ্রয় নিয়েছিলাম সেটা কোথায়? আমার শাড়ি সেখানে রেখে এসেছি। অরিন্দম চারপাশে তাকাল। আমরা কি পথ হারিয়ে ফেলেছি? আমরা দুজনেই কিছুক্ষণ চারপাশে তাকালাম। তারপর অরিন্দম বলল, আমি মনে করতে পারছি না কোন দিক দিয়ে আমরা এসেছিলাম। আমরা কিছুক্ষণ খোঁজার পর আমরা সেই কুটির খুঁজে পেলাম। কিন্তু এটা দেখে আমরা আরও বিস্মিত হলাম। কুটিরটা আরও জীর্ণ দেখাচ্ছিল, যেন বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। জানালায় জাল পড়েছে, দরজা ভেঙে গেছে এবং ছাদের অংশবিশেষ ধসে পড়েছে। এটা কি সেই একই কুটির? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অরিন্দম ভেতরে ঢুকল। হ্যাঁ, এটাই। দেখো, সেই টেবিল আর চেয়ার। তবে এত জীর্ণ হয়ে গেছে কেন? আমি ভেতরে ঢুকে দেখলাম টেবিলের উপর কিছু নেই। পাতাই সেই ডায়েরি? আমি জিজ্ঞেস করলাম। অরিন্দম টেবিলের চারপাশে খুঁজতে লাগল। না, এখানে কিছু নেই। আমি রশির দিকে তাকালাম, যেখানে আমার শাড়ি শুকাতে দিয়েছিলাম। সেখানেও কিছু ছিল না। আমার শাড়ি কোথায়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। হয়তো কেউ নিয়ে গেছে, অরিন্দম অনুমান করল। আমরা দুজনেই অস্বস্তি নিয়ে চারপাশে তাকাচ্ছিলাম। কিছু একটা ঠিক ছিল না। আমরা মাত্র কয়েক ঘন্টাই বাইরে ছিলাম, কিন্তু কুটিরটা এত বদলে যাবে কেন? এবং আমার শাড়িকে নিয়ে যাবে? আমার মনে হয় আমরা এখনই রিসর্টে ফিরে যাই, অরিন্দম বলল। রিয়া আমাদের জন্য অপেক্ষা করছে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা রিসর্টের দিকে রওনা দিলাম। পথে কেউই কথা বলছিলাম না, দুজনেই নিজের মনে ভাবছিলাম যে আসলে কি ঘটেছিল। আমি এখনও অরিন্দমের টি-শার্ট পরেছিলাম, যেটা আমার শাড়ির তুলনায় অনেক বেশি আরামদায়ক ছিল, বিশেষ করে এই পাহাড়ি ঠান্ডায়। রিসর্টে পৌঁছে আমরা সোজা চলে গেলাম বাচ্চাদের ক্লাবে। কিন্তু সেখানে পৌঁছে আমাদের জন্য আরেকটি অবাক করা ঘটনা অপেক্ষা করছিল। আমি দুঃখিত, কিন্তু রিয়া নামে কোনো বাচ্চা এখানে নেই, ক্লাবের কর্মচারী আমাদের বলল। কি? আমি প্রায় চিৎকার করে উঠলাম, সে কোথায় গেল? কর্মচারী অবাক হয়ে আমাদের দিকে তাকাল। আমি বলছি, এখানে কোনো রিয়া নামে বাচ্চা আজ আসেনি। আমাদের আজকের তালিকায় সে নেই। কিন্তু আমরা তাকে সকালে এখানে রেখে গিয়েছিলাম, অরিন্দম বলল। কর্মচারী তার রেজিস্টার খুলে দেখাল। এখানে দেখুন, আজকের সব বাচ্চার নাম। কোনো রিয়া নেই। আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। আমি অরিন্দমের হাত শক্ত করে ধরলাম। চলো আমাদের রুমে দেখি। আমরা দ্রুত আমাদের রুমের দিকে গেলাম। পথে আমরা রিসর্টের ম্যানেজারের সাথে দেখা হল। তিনি আমাদের দেখে অবাক হয়ে গেলেন। আপনারা এখানে কি করছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা এখানে থাকছি, অরিন্দম বলল, রুম নম্বর 305। ম্যানেজার ভ্রু কুঁচকালেন। কিন্তু সেই রুমে তো কামাল সাহেব থাকছেন, দিল্লি থেকে এসেছেন। আপনারা কে? আমার মাথা ঘুরতে লাগল। আমরা কাল থেকে এখানে আছি, আমি বললাম। আমি, আমার দেওর অরিন্দম, আর আমার মেয়ে রিয়া। ম্যানেজার অবাক হয়ে তাকালেন। আমি দুঃখিত, কিন্তু আমাদের রেকর্ডে আপনাদের নাম নেই। আপনারা কি অন্য কোনো রিসর্টের কথা বলছেন? এতক্ষণে আমার ভেতরে ভয় জমে উঠেছিল। আমাদের জিনিসপত্র? আমাদের সুটকেস? আমার মেয়ে? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। ম্যানেজার আমার দিকে সহানুভূতির সাথে তাকালেন। আপনি কি ঠিক আছেন, ম্যাডাম? আপনাকে কি কোনো সাহায্য দরকার? অরিন্দম আমাকে সামলে নিল। সরি, হয়তো আমরা ভুল করছি। আমরা আবার দেখে আসি। সে আমাকে টেনে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। কি হচ্ছে এখানে? সে বিটবিট করে বলল। আমি দুহাতে মাথা ধরে বসে পড়লাম। আমি বুঝতে পারছি না। এটা কি কোনো দুঃস্বপ্ন? রিয়া কোথায়? আমাদের জিনিসপত্র? অরিন্দম তার পকেট থেকে মোবাইল ফোন বের করল। আমি অভিজিৎকে ফোন করছি। সে ফোন করার চেষ্টা করল, কিন্তু কোনো সংযোগ পাচ্ছিল না। এখানে নেটওয়ার্ক নেই, সে বলল। তারপর হঠাৎ করে সে তার ফোনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু এটা কি? আমি তার ফোনের দিকে তাকালাম। ফোনের তারিখ দেখাচ্ছিল, আজ থেকে ঠিক 1 বছর পরের তারিখ। এটা কি সত্যি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অরিন্দম দ্রুত রিসর্টের লবিতে গেল এবং সেখানে টাঙানো ক্যালেন্ডারটা দেখল। সেটাও দেখাচ্ছিল একই তারিখ, 1 বছর পরের। আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। নিউজপেপার? অরিন্দম হঠাৎ বলল, আমাদের একটা আজকের নিউজপেপার দেখতে হবে।
রিসেপশনে গিয়ে আমরা একটা নিউজ পেপার চাইলাম। সেখানেও তারিখ ছিল একই, 1 বছর পরের। এটা কি করে সম্ভব? আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম। আমি জানি না, অরিন্দম বলল, কিন্তু আমাকে মনে হচ্ছে এটা সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সাথে জড়িত। সেই গবেষকদের নোটে লেখা ছিল, অ্যানমালি অপ্রত্যাশিতভাবে আবার সক্রিয় হয়েছে। তীব্রতা আগের চেয়ে অনেক বেশি, হয়তো এটা কোনোভাবে সময়কে প্রভাবিত করতে পারে। তুমি কি বলতে চাও, আমরা সময়ের মধ্য দিয়ে? আমি কথাটা শেষ করতে পারলাম না। হ্যাঁ, অরিন্দম বলল, মনে হয় আমরা কোনোভাবে 1 বছর সামনে চলে এসেছি। আমি চোখ বন্ধ করে আরও শক্ত করে বসে পড়লাম। আর রিয়া? সে কোথায়? আমি জানি না, অরিন্দম অসহায়ভাবে বলল, কিন্তু আমাদের এখন কলকাতায় ফিরতে হবে। অভিজিতের সাথে যোগাযোগ করতে হবে। আমরা সেদিনই গাঙ্গটক থেকে বেরিয়ে পড়লাম, একটা ট্যাক্সি নিয়ে বাগডোগরা বিমানবন্দরের দিকে। পথে আমরা অনেক চেষ্টা করলাম অভিজিতের সাথে যোগাযোগ করার, কিন্তু তার ফোন বন্ধ ছিল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে আমরা একটা ফ্লাইট নিলাম কলকাতার জন্য। আমার মনে ভয় ঢুকে গিয়েছিল, যদি অভিজিৎ আমাদের না চেনে, যদি আমাদের বাড়ি আর আমাদের না থাকে। শেষ পর্যন্ত আমরা কলকাতা বিমানবন্দরে নামলাম এবং একটা ট্যাক্সি নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আমি দেখলাম শহরটা অনেকটাই বদলে গেছে গত 1 বছরে, নতুন দোকান, নতুন বিল্ডিং। যখন আমরা আমাদের বাড়ির সামনে নামলাম, আমার হার্টবিট আবার বেড়ে গেল। ট্যাক্সিওয়ালাকে পয়সা দিয়ে আমরা দরজার দিকে এগোলাম। আমার হাত কাঁপছিল যখন আমি ডোরবেল বাজালাম। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে অভিজিৎ, আমার স্বামী। কিন্তু সে আমাদের দেখে এমনভাবে অবাক হয়ে গেল, যেন ভূত দেখেছে। তোমরা? সে বিটবিট করে বলল। হ্যাঁ, আমরা। অরিন্দম বলল, কি হয়েছে দাদা? এভাবে দেখছ কেন? অভিজিৎ আমাদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে সে আমাকে জড়িয়ে ধরল, এত জোরে যে আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি ফিরে এসেছ? তুমি সত্যিই ফিরে এসেছ? সে বারবার বলতে লাগল। হ্যাঁ, আমি বললাম, আমরা ফিরে এসেছি। কিন্তু রিয়া কোথায়? অভিজিৎ আমাকে ছেড়ে দিল এবং অরিন্দমকে জড়িয়ে ধরল। তুমিও? দুজনেই ফিরে এসেছ গো? তারপর সে আমাদের ভেতরে নিয়ে গেল। আমরা বসার ঘরে বসলাম। অভিজিৎ আমাদের দিকে তাকিয়েছিল, যেন সে বিশ্বাস করতে পারছে না যে আমরা সত্যিই সেখানে আছি। রিয়া কোথায়? আমি আবার জিজ্ঞেস করলাম। রিয়া স্কুলে। অভিজিৎ বলল, আমি তাকে ফোন করে বলছি যে তোমরা ফিরে এসেছ গু। স্কুলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু এত দেরি হয়ে গেছে গিউ। ও বার্ডিং স্কুলে যায়। অভিজিৎ বলল, দার্জিলিংয়ে গিউ। আমি অরিন্দমের দিকে তাকালাম, হতবাক। রিয়া কখনো বার্ডিং স্কুলে যায়নি। এটা কি হচ্ছে? আমি অভিজিৎকে জিজ্ঞেস করলাম। অভিজিৎ আমাদের দিকে অবাক হয়ে তাকাল। তোমরা কি জানো না? তোমরা 1 বছর ধরে নিখোঁজ ছিলে গু। এবার আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। নিখোঁজ? অরিন্দম বলল। হ্যাঁ, অভিজিৎ বলল, গত বছর তোমরা সিকিম গিয়েছিলে। একদিন তোমরা দুজন বেরিয়েছিলে চা বাগান দেখতে, রিয়াকে রিসর্টে রেখে। কিন্তু তোমরা আর ফিরে আসোনি। পুলিশ খুঁজেছে সর্বত্র, কিন্তু তোমাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রিয়া একা ফিরে এসেছিল। আমরা ভেবেছিলাম তোমরা মারা গেছি। আমি শেষ করলাম। হ্যাঁ, অভিজিৎ চোখ বন্ধ করল। আমাদের তাই মনে হয়েছিল, যদিও কোনো প্রমাণ ছিল না। অরিন্দম এবার সামনে ঝুঁকে বসল। দাদা, আমাদের সাথে কি ঘটেছিল তুমি বিশ্বাস করবে না। সে এবং আমি পালাক্রমে বলতে শুরু করলাম, কিভাবে আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, কিভাবে সেই কুটিরে আশ্রয় নিয়েছিলাম, কিভাবে সেই ডায়েরি পেয়েছিলাম, কিভাবে গুহায় গিয়েছিলাম, এবং সেখানে কি ঘটেছিল। অভিজিৎ মন দিয়ে শুনছিল, তার চোখে বিস্ময় ও অবিশ্বাস মিশ্রিত। তোমরা বলতে চাও, তোমরা সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করেছ? সে শেষে